আমার ছোট বোনের বিয়ে হয়েছে ১৩ বছর, কিন্তু এখনও কোনো সন্তান-সন্ততি হয়নি। বিয়ের ৪ বছরের মাথায়ই ওর বর দ্বিতীয় বিয়ে করে। সেদিন বোনটা আমায় টেলিফোন করে অনেক কেঁদেছে। তার একটাই কথা, তাকে যেন আমি শ্বশুরবাড়ি নামক নরক থেকে বের করে নিয়ে যাই। তখন আমি উল্টো তাকে ধমকিয়েছি, বলেছি, তোর স্বামীর কী দোষ? ৪ বছর ঢের সময়। আর কত অপেক্ষা করবে? ওরও তো মন চায় বাবা হতে। আমার ওসব কথা শুনে রিনি ফোনটা নামিয়ে রেখেছিল। এরপর দ্বিতীয়বার আর ফোন করেনি। আমি কালে বদ্রে কখনো ফোন করলে ধরেছে, এছাড়া নিজে কখনো কোনো সমস্যা, কোনো অভিযোগ করেনি আমার কাছে। হয়তো অভিমান করেছে, কিংবা বুঝে গেছে ওর ভাই ওর মতোই সহায়হীন। তারপর একবার ওদের বাড়িতে গেলাম, অফিসের এক কলিগ থেকে ১,০০০ টাকা ধার করে নিয়ে মিষ্টি দই নিয়ে। আমাকে দেখে ওর শাশুড়ি মুখ কালো করে বলল, ওসব কম দামি মিষ্টি নাকি তারা খায় না, ওসব যেন আমি যাওয়ার সময় ফেরত নিয়ে যাই। এত অপমানিত হয়েছি সেদিন, মন চাইছিল মাটির ভিতরে ঢুকে যাই। তবুও সব অপমান গায়ের ঝাড়া দিয়ে জিজ্ঞাসা করলাম, আমার বোনটা কই? আমার কথা শুনে রিনির শাশুড়ির চেহারাখানা দ্বিগুণ অন্ধকার করে বলল, রিনি আবার কি? ওইসব ছোটলোক মার্কা নাম আমার সামনে নিবা না। ওদের নাম কাম কিছুই ঠিক নাই। আমি লজ্জিত গলায় বললাম, আসলে ছোটবেলায় ডাকতাম তো। আমার সারা শব্দ পেয়ে আমার ছোট বোন নিজেই উঠানে এলো। ওকে দেখে আমার শরীর কাঁপছে। এ কী দশা হয়েছে আমার বোনটার! দুধে আলতা গায়ের রং ছিল, আর এখন কাঠ কয়লার মতো। খেতেও দেয় না হয়তো ঠিক মতো। ও বলল, এসো ভাইয়া, ভিতরে এসো। দরজার দিকে পা বাড়াতে যাব, অমন সময় দেখি একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গিমা দেখে বুঝতে পারলাম সে চাচ্ছে না আমি ভিতরে যাই। বুঝতে পারলাম এটাই রিনির স্বামীর দ্বিতীয় স্ত্রী। রিনি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে দেখতে এসেছে, দেখা হয়েছে, এবার চলে যাও। আমি খুব ওকে সাথে করে নিয়ে যেতে মন চাইছিল, কিন্তু আমি অপারক। শুধু যেটা পারি সেটা হলো মনে মনে দোয়া করতে পারি, আর কারো কপালে যাতে আমার মতো ভাই না জোটে, যে বোনকে আগুনে পড়তে দেখতে পারে কিন্তু সাহায্য করতে পারে না। আমাকে এগিয়ে দিতে এসে আমার বোন দেখলাম বেচারির ভালো করে হাঁটতে পারছে না। পায়ের পাতার মধ্যে খানিকটা কাটা দাগ, এখনও শুকোয়নি। জিজ্ঞেস করলাম, পায়ে কি হয়েছে? আমার বোন হেসে উত্তর দিল, আমার সতীন বটি দা দিয়ে ছুঁড়ে মেরেছে, ওর ছেলের দুধ জাল দিতে দেরি হয়েছে বলে। আমার বুকটা ছ্যাদ করে উঠল। বললাম, তোর বর কিছু বলল না? ও আবার হাসলো, বলল, কে বর? আমি হচ্ছি এ বাড়ির কাজের লোক। গরম পানি ছুঁড়ে মারা, গায়ে চা ঢেলে দেয়া, ঝাড়ু ছুঁড়ে মারা, এগুলো নিত্যদিনের রুটিন। আমি বহু কষ্টে চোখের পানি আড়াল করলাম। বললাম, মিলেমিশে থাকিস, ঝগড়া করিস না। ও হঠাৎ ওড়নার কোনার গিট খুলে কয়েকটা জীর্ণ নোট আমার হাতে দিল। বলল, মিষ্টি টিষ্টি আনতে তো ধার করে এনেছ আমি জানি, এখানে ৩০০ টাকার মতো হবে। আমি কিছু বলবো এর আগেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল। এটাই ছিল আমার বোনের সাথে শেষ দেখা। তারপর আরও ৬টা বৎসর ওর সাথে দেখা হয়নি। ওদের বাড়িতে যেতে সাহসে কুলোয় না। বোনকে এত খারাপ অবস্থায় কোনো ভাই দেখতে পারে? আমার স্ত্রী রোজিকে আমি বললাম, একবার আমার বোনকে আনি কয়েকদিনের জন্য। বেচারা অনেকটা কষ্ট পায়, খাওয়াও পায় না ঠিকমতো। রোজি, আমার স্ত্রী, আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। বলল, ও কষ্ট আছে, খেতে পায় না। আর তুমি লাট সাহেব, টাকার অভাব নেই। মাসে কয়দিন কিভাবে সংসার চলে তার হিসাব মিলাতে গিয়ে আমি ক্লান্ত। আর উনি এই সময় বাড়তি আরেকজনকে ঘাড়ে চাপাতে চাইছে। আমি কাচুমাচু করে বললাম, শুধু ২ দিনের জন্য আনি, আমার ভাগের খাবারটাই না হয় আর আমি ভাগ করে খাবো। বলতে বলতে আমার চোখের পানি ভিজে গেল। রোজি ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই যদি ২ পয়সা বেশি বেতন চাকরি করতে তবে আমি তোকে মানা করতাম না। বোন কেন ১৪ গোষ্ঠী এনে খাওয়াইতা। কিন্তু তুমি বেতন পাও ১০,০০০ টাকা, তাই দিয়ে সারা মাস কীভাবে চলে? আমাদের ৪ ছেলে মেয়ের পড়ালেখা, বাড়ি ভাড়া, গ্যাস, কারেন্ট বিল, আরও কত কী, কোনটি আমি বলবো? আর মেয়েরা যে বড় হচ্ছে, ওদেরও তো বিয়ে দিতে হবে। সেই জন্য তো একটা টাকাও আলাদা করে রাখতে পারো না। লজ্জা করে না তোমার? আবার বলছো অর্ধেক করে খাবা। রোজির ওপর আমি কী বা বলবো? ও তো ভুল বলেনি।
রিনি জিনিকে ফোন করতাম মাঝে মাঝে, খুব তাড়াতাড়ি কথা শেষ করতাম। ভয় হতো হঠাৎ যদি বলে ভাইয়া আমাকে নিয়ে যাও, আমি কই নিয়ে যাব। এভাবেই কেটে গেছে অনেকগুলো দিন। একটা যে বোন আছে সে কথাও মনে আসতো না কখনো কখনো। একদিন অফিস থেকে ফিরে দেখি বাসার সবাই মুখ থতমত। আমার ছেলে এসএসসিতে এ+ পেয়েছে। এখন যে কলেজটায় ভর্তি হতে যাচ্ছে সেখানে ভর্তি হতে 11,000 টাকা কমপক্ষে লাগবে। আর মাত্র 2 দিন সময়, অথচ আমি 1 টাকারও জোগাড় করতে পারিনি। এর মধ্যে বাড়িওয়ালা 7 দিনের মধ্যে 3 মাসের বাড়ি ভাড়া শোধ করতে বলেছে, না হয় বাড়ি থেকে তাড়িয়ে দিবে। এত টাকা আমি কই পাবো বুঝতে পারছিলাম না, কার কাছে চাইবো। হঠাৎ মনে পড়ল বোনের কথা, যার কথা আমি মনে করি না কোনো দিন। রিনি জিনিকে ফোন করলাম, লজ্জিত হয়ে কিছু টাকা ধার চাইলাম। বললাম ভীষণ প্রয়োজন। ও রাজি হলো, বলল বড় রাস্তার কাছে যেতে, কিন্তু ওদের বাড়ি যেন না যাই। একদিক থেকে ভালোই হলো, না হয় মিষ্টি কিনতে হবে আবার টাকা খরচ করে। আমার মতো গরিবের পক্ষে তবুও কিছু নেওয়া লাগে। সস্তায় কী পাবো খুঁজতে খুঁজতে ফুটপাতের ধারে একটা কাঁচামালের দোকান পেলাম, যেখানে মেয়েদের পায়ের নূপুর, ঘুঙুর এসব বিক্রি হচ্ছে। ছোটোবেলায় আমার বোনটাকে খুব সুন্দর নাচতো নূপুর পরে। রিনি জিনি আওয়াজ হতো, সেই থেকে বাবা ওকে রিনি জিনি ডাকতো। এখনও বড় হয়েছে, এখনও তো ওসব পড়তে পারবে না, তবুও আমি খুঁজে একজোড়া ঝুমুর ছাড়া নূপুর কিনে দিলাম, যাতে আওয়াজ না হয়, খুব সস্তায়। সেদিন এই সামান্য উপহার দেখে ও খুব খুশি হয়েছিল, আমি কল্পনা করতে পারি না। তারপর ও আমাকে 12,000 টাকা দেয়। আমি জিজ্ঞেস করিনি কই পেয়েছে এত টাকা, খুব দরকার ছিল, বেশ নিয়ে নিলাম। 2 দিন পর ওর স্বামী আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করলো, বলল এখনই যেন ওদের বাড়ি যাই। আমি ওখানে গিয়ে দেখি আমার বোনকে মেরে ও আর কিছু রাখেনি। সেদিন প্রচণ্ড রাগে জিজ্ঞাসা করলাম, আমার বোনকে তুই মারলি কেন, কোন সাহসে? সে সাথে সাথে বলল, জীবনে বোনের খবর নেয় না, 1 পয়সা দেয় না, সে আবার আমার বাড়ির টাকা বোনকে দিয়ে চুরি করায়। তোর বোনের জন্য এত মায়া হলে নিয়ে যা, এই চোরকে আমি আর পুষতে পারবো না। মুহূর্তে আমার রাগ পানি হয়ে গেল। অনেক বুঝালাম টাকা ফেরত দিব, কিন্তু লাভ হলো না। হঠাৎ আজ 9 বছর পর রিনি আবার বলল, আমাকে এখান থেকে নিয়ে যাও, না হয় আমি বোধহয় আর এ বাড়িতে থাকার ব্যবস্থা করার জন্য কাঁদছি, হাত পায়ে ধরেছি, কিন্তু লাভ হয়নি। ওর স্বামী হুট করে 3 তালাক দিয়ে দিল, মুখের উপর দরজা বন্ধ করে দিল। এখন আমি রিনি জিনিকে নিয়ে পথ চলা শুরু করলাম। রোজিকে ফোন করলাম কয়েকটা দিন। রিনি জিনি আমার কথা শেষ হতে রোজি চেঁচিয়ে বলল, ছেলেকে কলেজে ভর্তির চক্করে বাড়ি ভাড়া দিতে পারোনি, তাই সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখন রোজি ছেলে মেয়েদের নিয়ে ওর বাবার বাড়িতে উঠেছে। আমি নতুন বাড়ি খুঁজছি আর রাতে পার্কের বেঞ্চে ঘুমাই। রিনি জিনি বলল, ভাইয়া আমি কি কোনো কাজ করতে পারবো? পড়ালেখাও তো করতে পারলাম না বেশি, কী কাজ আর করতে পারি আমি? তুমি খুঁজে দিবা? আমি তো কিছু চাই না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি নিজেই তো এই শহরটাতে বড় প্রাণহীন। আমাদের গ্রাম ভালো ছিল, যেখানে আমি আর রিনি জিনি বড় হয়েছি। সবুজ রঙের সস্তায় আইসক্রিমগুলো ভাগ করে খেয়েছি। কেউ কিছু দিলে বাড়ি নিয়ে আসতাম, বোনকে ফেলে একটা খইও মুখে দিতাম না। সারাক্ষণ চিন্তা হতো। তারপর বড় হলাম, আলাদা আলাদা সংসার হলো। এত দূরে সরলাম যে 5 বছরে একবারও দেখা করিনি কিছু টাকার জন্য। হাঁটতে হাঁটতে আমরা রেল স্টেশনে চলে এলাম। রিনি জিনু বলল, ওর নাকি খিদে লেগেছে। পকেট হাতড়ে দেখি 10 টাকার একটা নোট। একটা পাউরুটি কিনলাম। অনেক দিন পর সে ছোটোবেলার মতো ভাগাভাগি করে খেলাম। দুজন রেল পার হতে রইলাম, শুধু ভাবছিলাম ওকে নিয়ে যাবো কই। বসে থাকতে থাকতে রিনি জিনি ঘুমিয়ে পড়ল। কপালে হাত রেখে দেখি জ্বর পুড়ে যাচ্ছে শরীরটা। এমন সময় রোজিকে ফোন করে বললাম, আমার ছোটো বোনটা বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে, আমি যেন এখনই আসি। আমি তাড়াহুড়া করে চলে গেলাম। যাওয়ার সময় আগে একটা কাগজে ছোট লিখে গেলাম, প্রিয় রিনি জিনি, রাগের মাথায় ডিভোর্স হয় না, তুই ফিরে যা, তোর স্বামী নিশ্চয়ই তোকে তাড়াতে পারবে না, আর পারলে আমাকে ক্ষমা করে দিস প্রিয় বোন। আমি চোখের পানি মুছে ফিরে গেলাম। মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করলাম। আবারও কতগুলো টাকা কোথায় পাবো?
পরদিন ভোরে লোকজনে বলাবলি করতে শুনলাম রেল লাইনে কাটা পড়ে নাকি একজন মহিলা মারা গেছে। চোখ মুখ বডি পুরো থেতলে গেছে, তাই চিনা যাচ্ছে না। আমার বুকটা ধক করে উঠল। আমিও গেলাম সেখানে। ততক্ষণে পুলিশ চলে এসেছে। কেউ বলেছে সুইসাইড, কেউ বলেছে অন্যমনস্ক হয়ে রেল লাইনে বসেছিল। কারো ধারণা কানে শুনতে পায় না। আমি ভিড় ঠেলে গিয়ে দেখলাম সত্যি চিনার কোনো জো নেই। পুরো শরীরের কি অবস্থা, শুধু পা দোকানে অক্ষত। উল্টো দিকে হয়ে বসেছিল হয়তো। আমি তখনও এটা ভেবে সান্ত্বনা পাচ্ছিলাম, এটা রিনি জিনি না, অন্য মেয়ে। রিনি জিনি হয়তো ফিরে গেছে। হঠাৎ লাশের পা দুটোর দিকে তাকিয়ে দেখি একজোড়া নূপুর পরা। আমি কিনে দিয়েছিলাম সস্তায়। দু তিনটে রং চটে গেছে হয়তো, সস্তা বলে কথা। পুলিশ সবাইকে জিজ্ঞেস করছে, যারা ছিল কেউ বুঝতে পারলো না এটাকে। আমাকে জিজ্ঞেস করে আমি বললাম এক সময়ের খুব চেনা কাছের মানুষ, কিন্তু বর্তমানে খুব দূরের মানুষ। এতই দূরের যে খোঁজ নেওয়ার সামর্থ্য ছিল না আমার, ও আমার ছিল না। আমার কথা শুনে পুলিশ আমাকে ধমকি দিয়ে বলল, শালা পাগল একটা। আমি হাসলাম, ভিড়ের মধ্যেই বসে পড়লাম। আসলে পাগল হয়ে গেছি, না হয় চোখের সামনে কেন ছোট মনকে নাচতে দেখছি। চোখটা বন্ধ করলাম, রিনি জিনি শব্দ হচ্ছে তখনও।